কিনা, যেহেতু নির্বাচন যদি একটু লেটে হয় সেক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ে কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু কাউন্সিলররা নেই সেখানে কোনো পরিকল্পনা সরকার আছে? সাংবাদিক হিসেবে আপনাকে একটা ধন্যবাদ দিই যে আপনি খুব ভালো জিনিস বলে ভালো একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে প্রশাসক দলীয় প্রশাসক দেওয়ার পরে একটা পরিবর্তন দেখছেন। কিন্তু অনেক সাংবাদিক উল্টা প্রশ্ন করে যে দলীয় প্রশাসক কেন দিলেন। তখন আমি আপনার কথাটা বলি আর কি, আপনি যেটা আজকে বলেছেন যে দলীয় প্রশাসক আসছে বলেই তো তারা জনবান্ধবভাবে মানুষের সুবিধা অসুবিধা বুঝবে, এবং ওনার এই শহরটা পরিচিত, কারণ উনি এখানে জন্মগ্রহণ করেছেন, উনি এখানে বড় হয়েছেন, ওনার ভবিষ্যতে নির্বাচিত হওয়ার একটা দায়বদ্ধতা আছে, যেটা আপনার একজন আমলা বা একজন এডিশনাল সেক্রেটারি বা একজন বিভাগীয় কমিশনারের এমনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের ভোট নেওয়ার ব্যাপারে বা জনপ্রতিনিধি হওয়ার ব্যাপারে দায়বদ্ধতা নাই। আমরা তো বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্স এর হেডফোন। শাসকদের শুরু করেছি, এটা চলতে থাক। যদি নির্বাচন দেরি হবে বলে আমি মনে করি না, যদি কোনো কারণে হয় সেই ক্ষেত্রে এটা জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে যে আমরা ওয়ার্ড পর্যায়ে প্রশাসক দেবো কিনা। সিটি কর্পোরেশনে আপনি এসেছেন, আপনি নিশ্চয়ই জেনেছেন সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা একটি বড় সমস্যা আপনার মন্ত্রণালয়ের অধীনে। আবার আমাদের নদী রক্ষার যে প্রকল্প সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সামনে বন্যা। সব প্রকল্পে না আলোচনা হয়েছে। আমি যতটুকু জানি 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন এই সিলেট। আমার প্রশ্নটা সবই সুন্দর। আপনার প্রশ্ন আমি বুঝছি, জলবদ্ধতা নিয়ে খাল খনন বা সরা যেটা আপনারা বলেন, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এগুলো নতুন করে কাজ শুরু হবে এবং নতুন প্রকল্প গ্রহণের জন্য আজকে আমরা নির্দেশনা দিয়েছি। আপনার সুরমা নদীর যে প্রকল্প এবং সরা বা খালের যে প্রকল্প, এগুলো নতুন করে উপস্থাপন করলে আমরা মন্ত্রণালয় থেকে আপনার একনেকে পাঠাবো বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে যত সম্ভব এগুলো বাস্তবায়নের জন্য আমরা যাতে পাস হয় সে ব্যাপারে পদক্ষেপ দেবো। আমার প্রশ্ন একটা হচ্ছে, সিলেট এখানে সিলেট 6 আসনের এমপি আছে, পুরার এলাকায় একটা গ্রাম আছে, এটার নাম হচ্ছে গাগুয়া ফুলমুলি গ্রাম, যে গ্রামে প্রায় 35 থেকে 40,000 মানুষের বসবাস। কিন্তু স্বাধীনতার পর থেকে ওই এলাকার একটা নদীর উপরে একটা সেতু না হওয়ার কারণে ওই এলাকার মানুষ যদি কেউ শহরে মারা যায় তাহলে কিন্তু দাফন করতে নিয়ে যেতে পারে না। এবং সবচেয়ে ভয়াবহ প্রশ্নটা জোকসের হলো, ওই এলাকায় কোনো মানুষ বিয়ে করতে যায় না। মানে এমন একটা অবস্থা, এরকম এই গ্রাম না, সমগ্র বাংলাদেশে এরকম হাজারো গ্রাম আছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের সিলেটের বিশ্বনাথে একটা গ্রাম আছে যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট গ্রাম, শ্রীমুখ গ্রাম। এক গ্রামে একটি পরিবার, একটি গ্রাম। এইরকম যে অলৌকিক নিদর্শন বাংলাদেশে আছে সেগুলো চিহ্নিত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, বা এইরকম যে সকল গ্রাম আছে যেগুলোতে কোনো মানুষ যায় না, একদম যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলোকে উন্নত করার ক্ষেত্রে বিএনপি সরকারের কোনো পদক্ষেপ বা স্পেশাল প্রকল্প আছে? আপনার বাড়ি ওইদিকে নাকি? না, আমার বাড়ি জঙ্গিগঞ্জে, অন্য এলাকা। ওইদিকে বিয়ের কথা হচ্ছে আপনার? আচ্ছা দেখুন, আমাদের সরকারের বয়স তো, মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। কেবল 15-16 দিন, আর প্রশাসকের বয়স 4 দিন না কয়দিন? 4 দিন। আমরা সরকার গঠন করব, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা এটাই নির্বাচনী প্রচারণায় গিয়েও দেখেছি যে দুঃখজনক হলো, আমরা আশ্চর্য হচ্ছি যে আমরা এত উন্নয়নের কথা শুনেছি অথচ গ্রাম পর্যায়ে কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়াই লাগেনি। এবং সমস্ত এমপিরা এই যে আমরা যে অফিস করছি বসছি, একই ডিমান্ড যে আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি যেটা বলেছেন এটা নিয়েও একটু আগে আমরা যখন বসছিলাম, ইতিমধ্যে আমরা এলজিডির যে এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে আমার বিভাগীয়, তাকে বলেছি যে ওটা মাপযোগ করে ব্রিজের কত ফিট বা কি লাগবে আমি ওনাকে প্রস্তাবনা রেডি করতে বলেছি। আমাদেরকে একটু সময় দেন, আমরা জাস্ট কাজ শুরু করেছি। এবং আপনাদেরকে অনুরোধ করব আমি জনগণের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে এই ধরনের জনবান্ধব যে সমস্যাগুলো রয়েছে এগুলো একটু আপনারা নিজেরা ফুটেজ গ্রহণ করে ইউটিউবে দেন, আমাদেরকে জানান, উপস্থাপন করেন, আমাদের নোটিশে নিয়ে আসেন, নজরে নিয়ে আসেন। ইনশাল্লাহ আমাদের কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিন থেকে উনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন, কিন্তু আপনারা খেয়াল করেছেন ওনার গাড়ি বহরে সিগনালে আটকানো, পায়ে হেঁটে অফিস করা, নিজের গাড়িতে চড়া, এখন পর্যন্ত ফ্ল্যাগ ব্যবহার না করা, নিজের ড্রাইভার দিয়ে চলানো, নিজে তেল কিনে গাড়িতে ওঠা, এই যে বিষয়গুলো এবং সমস্ত রীতি রেওয়াজ ভেঙে সচিবালয়ে প্রতিনিয়ত অফিস করা, টাইম বেঁধে দেওয়া, সচিব মন্ত্রীদের খোঁজ নেওয়া যে কারা অফিসে আসছেন না, এই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া যে মাঠ পর্যায়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং আমাকে আগামীকাল আবার গাজীপুরে যেতে বলেছেন। পরশুদিন আমি আবার ঢাকা উত্তর সিটিতে ঘুরেছি। তার মানে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে শুধু অফিস ওয়ার্কের বাহিরেও
প্রতিনিয়ত উনি নির্দেশনা দিচ্ছেন যে একদম গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে গিয়ে কোথায় কি সমস্যা এগুলো চিহ্নিত করে উপস্থাপন করার জন্য, এবং উনি ক্যাবিনেট মিটিং এর মধ্যে আবার আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন বিভিন্ন বিষয়ের জন্য। এবং আমাদের নির্বাচনী প্রচারণার সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্টগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদ খাদেমদের যে বেতন, আমাদের খাল খনন, বৃক্ষরোপণ, কর্মসংস্থান, শিক্ষা, খেলাধুলা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে আগামী 10ই মার্চ আল্লাহ রহমতে ফ্যামিলি কার্ড বাংলাদেশে 14 জায়গায় পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন হবে, এবং মসজিদ মন্দিরের যাদের এই যে ইমাম মসজিদ এবং পুরোহিত সেবক তাদেরও পাইলট হিসাবে আগামী 15 বা 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানী ভাতার মাধ্যমে এটাও আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ভাই এত প্রশ্ন করলে আমরা তো ক্ষমতাবান না, ক্ষমতাবান তো জনগণ, আমরা জাস্ট দায়িত্ব পালন করছি। সিটি কর্পোরেশন এখন দাঁড়িয়ে আছেন, এখানে 2023 সালে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি নজিরবিহীনভাবে সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের সংবর্ধনা বিলাস করেছেন, এবং খুবই নির্লজ্জভাবে প্রধান বিচারপতি থেকে শুরু করে পুলিশের প্রধান তারাও নজিরবিহীনভাবে এখানে সংবর্ধনা চেয়ে নিয়েছে, এবং এখন সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের টাকাগুলো কোটি টাকার উপরে খরচ হয়েছে। যেহেতু আপনার ঠিক ডান পাশে আমাদের প্রশাসক রয়েছেন, তাকে কি কোনো নির্দেশনা দিয়ে যাবেন কিনা, কারা এসবের সাথে জড়িত ছিল এবং কোন থেকে টাকাগুলো আসলে এবং নজিরবিহীনভাবে ব্যয় করেছেন করবেন? আমরা আসলে সরকার যে পথে আগাচ্ছি, পুরনো বিষয়গুলো নিয়ে আমরা মানে জনসমক্ষে ওই রকম বড় ধরনের কোনো কমেন্ট বা কথা আমরা বলতে চাচ্ছি না। তবে কোথাও অন্যায় বা দুর্নীতি হলে সেটার ব্যবস্থা তো অবশ্যই হবে। আমি আপনার প্রশ্নর উত্তরে শুধু এইটুকুই মাননীয় প্রশাসককে বলবো যে আপনি যে জিনিসটা নোটিশে এনেছেন উনি এটা খতিয়ে দেখবেন, যদি অন্যায় বা দুর্নীতি হয় অবশ্যই সেটা উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। জলাবদ্ধতার জন্য আমরা দেখেছি আগেও, এটাও কিন্তু গচ্ছা গেছে।